ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি বিষয়ক যে সমস্ত সমস্যা বলে রয়েছে অর্থাৎ গাণিতিক সমস্যা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা কতিপয় বিষয় সম্পর্কে দেখব যে সেগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, কিভাবে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, সেগুলোর একক কি, কখন কোন সূত্র ব্যবহার করা হয়, কখন কোন বিষয়টা অতিরিক্ত হিসাবে অঙ্কে থাকে, কখন চিত্র লাগে ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নেব। তো চলো আমরা আলোচনায় যাই। প্রথমে দেওয়া আছে এস। এস হচ্ছে সরণ। এস হচ্ছে সরণ অর্থাৎ অতিক্রান্ত মোট পথ। অতিক্রান্ত মোট পথ হচ্ছে সরণ। আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ যে রাশিগুলো নিয়ে আলোচনা করব এস, ইউ, ভি, এ, টি, ভি বার, এম, এই যে বিষয়গুলি আছে সে বিষয়গুলি উপস্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে একক। আমাদের রাশির মানগুলি উপস্থাপন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একক। এককের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে একক আমরা জানি তিন ধরনের, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি। কিন্তু আমরা জানি যে এই অঙ্কগুলি করার সময় শুধুমাত্র এমকেএস পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা এমকেএস পদ্ধতিতে এই রাশিগুলির মান উপস্থাপন না করে বা বের না করা পর্যন্ত আমরা অঙ্কে সেগুলো ব্যবহার করতে পারবো না। তাই এমকেএস পদ্ধতির বাইরে যে সমস্ত পদ্ধতিতে এই রাশিগুলির একক দেওয়া থাকবে সেই এককগুলিকে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করে আমাদের এমকেএস পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তা আমরা দেখি এই সার্বিক বিষয়গুলো নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করব। সরণ। সরণের মান প্রকাশ করার জন্য আমরা সাধারণত দেখি যে বড় বড় যানবাহনের ক্ষেত্রে কিলোমিটার দেওয়া থাকে, ছোটগুলোর ক্ষেত্রে সেন্টিমিটার দেওয়া থাকে, খুবই ছোট ক্ষেত্রে মিলিমিটার দেওয়া থাকে। আর প্রকৃতপক্ষে এর একক হচ্ছে মিটার। আমরা এই দৈর্ঘ্যটাকে বা এই দূরত্ব বা পথটাকে মিটারে প্রকাশ না করে আমরা অঙ্কের এর মান ব্যবহার করতে পারবো না। তাই এখন দেখবো আমরা কিলোমিটারকে, সেন্টিমিটারকে, মিলিমিটারকে কিভাবে মিটারে প্রকাশ করা যায় সে পদ্ধতিটা আমরা প্রথমে শিখব। যদি কিলোমিটার দেওয়া থাকে তা আমরা জানি এটি মিটারের চাইতে বড়, তখন আমরা করব কি, এই ধরি 5 কিলোমিটার দেওয়া আছে তখন এই কিলোমিটারকে আমরা 1000 দ্বারা গুণ করব। আর যখনই আমরা গুণ করব তখনই কিন্তু আমরা কিলোমিটার পরিবর্তন করে মিটার বসিয়ে দেব। তাহলে দেখলাম কিলোমিটারকে আমরা মিটার করব কিভাবে, ওই কিলোমিটার যে মানটা দেওয়া থাকবে তাকে 1000 দ্বারা গুণ করে আমরা মিটার করব। যখনই গুণ করব তখন কিন্তু কিলোমিটার আর বসাবো না, মিটার বসাবো। এগুলো আমরা জানি, তারপর একটু করে দেখে নিচ্ছি। যদি সেন্টিমিটার দেওয়া থাকে, সেন্টিমিটার যেহেতু মিটারের চাইতে ছোট, সেটা কি করব আমরা, ধরি 3 সেন্টিমিটার দেওয়া আছে তখন এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা ভাগ করব। ভাগ করার সাথে সাথে আমরা মিটার বসাবো এবং সেটির মান হবে যতটি শূন্য থাকবে, এখানে নিচে যতটি শূন্য দেওয়া থাকবে আমাদের দশমিকের মানটা তত বাম দিকে সরে যাবে, দশমিকের অবস্থানটা তত বাম দিকে সরে যাবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক দেওয়া নাই, কিন্তু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক জানবো যে ঠিক তার পরে দেওয়া আছে, দশমিকটা ঠিক তার পরে দেওয়া আছে। আমরা এখানে মানটা পাবো, দুইটা শূন্যের কারণে 2 ঘর বাম দিকে, 1 ঘর দেওয়া আছে আর একটা ঘর নাই, তাই আমরা বাম দিকে একটা শূন্য নেব, 0.3। বাম দিকে শূন্য নিলে মানের কোনো পরিবর্তন আসে না, আমরা 0.3 নিলাম এই জন্য যে দশমিকটা আমাদের 2 ঘরের বাম দিকে নিতে হবে। তার আগে শূন্য আমরা বসালেও পারি, নাও পারি, দশমিকের আগে শূন্য দিলেও হয়, না দিলেও হয়, আমরা এত সেন্টিমিটার এত মিটার পেয়ে যাব। তবে যখনই আমরা 100 দ্বারা ভাগ করলাম তখনই সেন্টিমিটার পরিবর্তন করে আমরা মিটার বসাবো। তাহলে দেখ, যদি মিলিমিটার দেওয়া থাকে তাহলে পরে আমরা কি করব, মিলিমিটার দেওয়া থাকলে আমরা দেখব যে মানটা দেওয়া আছে
হয়তো 50 মিলিমিটার দেওয়া আছে, তখন আমরা এই 50 মিলিমিটারকে 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে মিলিমিটার হয়ে যাবে মিটার। এবং আগের নিয়ম অনুযায়ী এখানে 0 0 একটা বাদ যাবে, থাকলে 2টা শূন্য। তাহলে 2টা শূন্য যদি থাকে তাহলে পরে আমরা কি করতে পারি, 2টা শূন্যর ক্ষেত্রে 5 একটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে 5 পূর্ণ সংখ্যা থাকলে তার বাম দিকে আর একটা শূন্য নিতে হবে, তাহলে সমান হবে 0.05 মিটার। তাহলে আমরা দেখলাম এখানে শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। যে তাহলে আমরা এখানে দেখলাম যে যতটি শূন্য থাকবে দশমিক তত বাম দিকে সরে যাবে। জয় ঘর শূন্য থাকবে, অর্থাৎ যতটি শূন্য থাকবে তত ঘর বাম দিকে দশমিক সরে যাবে। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ধরবো সব শেষে, ডান দিকের সব শেষে দশমিক থাকে। এই অনুযায়ী আমরা ভাগগুলি করব। আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে আমাদেরকে, যে আসলে 1000 এটা কিভাবে মনে রাখবো, 100 কিভাবে মনে রাখবো। মিটার থেকে আমরা গণবো, মিটারের পরে আছে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। জয়ঘর আসবে একের পিঠে তত শূন্য হবে। মিটারের পরে আছে ডেসিমিটার, একটা শূন্য, সেন্টিমিটারে 2টা শূন্য, মিলিমিটারে 3টা শূন্য। নিচ দিকে যখন আসবে তখন সেটা আমরা ভাগ করব, আর ওপর দিকে যখন যাবে তখন সেটা আমরা গুণ করব। কিভাবে, মিটার থেকে যারা বড় ডেকামিটার, হেক্টোমিটার আর কিলোমিটার। ডেকামিটারের জন্য 1 শূন্য, হেক্টোমিটারের জন্য 1 শূন্য, আর কিলোমিটারের জন্য আর 1 শূন্য। তাহলে পরে আমরা পেলাম 3টা শূন্য। তাহলে ওপর দিকে যখন আমরা যাব তখন সেটাকে গুণ করব, আর নিচ দিকে যখন আসবো তখন সেটা ভাগ করব। এবং একের পিঠে কতটি শূন্য দ্বারা ভাগ করতে হবে বা গুণ করতে হবে তাও আমরা বুঝতে পারলাম। যে প্রথমে আছে কিলোমিটার, তারপরে হলো হেক্টোমিটার, তারপরে হলো ডেকামিটার, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে আমাদের আছে মিলিমিটার। আমরা এই কথাটাকে বলি যে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অর্থাৎ কিলাইয়া কিলো, হাঁকাইয়া হেক্টো, ডাকাতে ডেকা, মারিলে মিটার, দেশে ডেসি, শান্তিতে সেন্টি, মিলিবেতে মিলিমিটার। কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাহলে আমরা দেখলাম এখানে কিভাবে আমরা একক পরিবর্তন করে মিটার করব। আবারও মনে রাখতে হবে আমাদেরকে যে একক যেভাবেই দেওয়া থাক না কেন, মিটারে পরিবর্তন না করা পর্যন্ত আমরা এই এস এর মান অঙ্ক করার সময় সমীকরণে বসাতে পারবো না বা সূত্রে বসাতে পারবো না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এস হলো সরণ, সরণের একক হলো মিটার। এই সরণ হচ্ছে অতিক্রান্ত মোট পথ। তারপরে আসছে ইউ। ইউ হচ্ছে আদিবেগ। ইউ হচ্ছে আদিবেগ। ইউ আদিবেগ। ইউ হচ্ছে আদিবেগ। ইউ আদিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1। এমএস ইনভার্স 1। তাহলে পরে এখানে কোনো সময় যদি মিটারের সমস্যা থাকে, দেওয়া থাকলো হয়তো সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড যদি হয় তাহলে পরে সেখানে আমরা কি করব, সেন্টিমিটারকে আমাদেরকে মিটার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে যদি 5 দেওয়া থাকে তাহলে 5/100 মিটার পার সেকেন্ড। তাহলে পরে 5/100 মিটার পার সেকেন্ড। তাহলে পরে এখানে পাবো আগের নিয়মে যে সমান, এখানে দশমিক আছে, 2 ঘর বাম দিকে সরে যাবে, তাহলে পরে 0.05 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডটাকে আমরা এভাবে লিখতে পারি, মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে মিটার পার সেকেন্ড ছাড়া সেন্টিমিটার যদি থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে আমরা সেটাকে মিটার করব। আবার যদি কিলোমিটারে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি দেখি। অনেক সময় বড় বড় যানবাহনের ক্ষেত্রে এককগুলো দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ার হিসাবে। কিলোমিটার পার আওয়ার হিসাবে দেওয়া থাকে, তখন এই জিনিসটার মানেই হচ্ছে যে কিলোমিটার
বাই ঘন্টা। এর ইনভার্স থাকার কারণে আমরা জানবো যে এটা মাইনাস যদি থাকে তাহলে এটা উপরের নয়, এটা নিচের। তাহলে কিলোমিটার থাকলে আমরা কি করব, যে সংখ্যা দেওয়া থাকবে তাকে 1000 দ্বারা গুণ করব। এখানে ধরি দেওয়া আছে 6, তাহলে পরে এই 6 কে 1000 দ্বারা গুণ করব। আর ঘন্টা যদি দেওয়া থাকে তাহলে ঘন্টাকে 3600 দ্বারা ভাগ করব। নিয়মটা শুনে নাও, ঘন্টা যদি থাকে তাহলে 3600, আর যদি মিনিট দেওয়া থাকে তাহলে 60। তার মানে এটাকে সেকেন্ডে রূপান্তরিত করতে হবে আমাদেরকে। তাহলে ঘন্টাকে আমরা সেকেন্ডে রূপান্তরিত করব, আর কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তরিত করব। মিটারে রূপান্তরিত করতে হলে আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে, আর ঘন্টাকে আমাদের 3600 দ্বারা, মানে সেকেন্ডকে 3600 দ্বারা গুণ করতে হবে আমাদেরকে। অর্থাৎ সেকেন্ডে রূপান্তরিত করতে হলে আমাদের এই মানটাকে 3600 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু আলাদাভাবে মান তো দেওয়া থাকে না, অঙ্কগুলো দেওয়া থাকে এভাবে। ধরি যে দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। এখন এই কথাটার মানে হচ্ছে 72 গুণিত 1000 বাই 3600। এখানে আমরা যেহেতু কিলোমিটারকে গুণ করেছি তাহলে মিটার, আর আওয়ারকে যেহেতু গুণ করেছি সেহেতু পার সেকেন্ড। তাহলে পরে এখানে আমরা পাবো, কাটাকাটি করলে পাবো আমরা 2টা শূন্য বাদ যাবে এখান থেকে, 36 2 72, এখানে 20, 36 2 72 আছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এভাবে আমরা হয়তো পাবো 36 কিলোমিটার পার আওয়ার থাকতে পারে, কখনো 54 কিলোমিটার পার আওয়ার থাকতে পারে। যাই থাক না কেন আমরা উপরের সংখ্যাটাকে 1000 দ্বারা গুণ করব, আর নিচে 3600 দ্বারা ভাগ করব। তাহলে এভাবে এককের পরিবর্তন করে আমরা যতক্ষণ মিটার পার সেকেন্ড না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আদিবেগের মান অঙ্কে ব্যবহার করতে পারবো না। আদিবেগ ব্যবহার করার সময় কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে যে স্থির অবস্থা যদি লেখা থাকে কোনো যানবাহনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, যদি স্থির অবস্থা লেখা থাকে তাহলে পরে আমরা ইউ সমান 0 ধরবো, ইউ এর মান ধরবো 0। যদি কোনো জায়গায় স্থির অবস্থান থাকে তাহলে পরে ইউ এর মান 0 ধরবো। আবার ওপরের কোনো যানবাহন থেকে বা ওপরের কোনো জায়গা থেকে বা বিষয় থেকে যদি কোনো কিছু ফেলে দেওয়া হয়, ওপরের কোনো জিনিস থেকে যদি বস্তুটাকে ফেলে দেওয়া হয় তাহলে সেখানে আমরা ইউ সমান আমরা 0 ধরবো। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুকে যদি প্লেন থেকে বা কোনো অন্য কোনো যানবাহন থেকে যদি ফেলে দেওয়া হয়, ছাদ থেকে ফেলে দেওয়া হয় বা যে কোনো জায়গা থেকে ফেলে দেওয়া হয় তাহলে পরে সেখানে আমরা ইউ সমান 0 ধরবো। তাহলে ইউ সমান 0 স্থির অবস্থা থেকে ধরবো আমরা ইউ সমান 0। যে বেগ কত ছিল অতীতের কথা যদি বলা হয় তাহলে সেখানে আমরা ধরবো যে ইউ এর মান বের করতে হবে। বেগ কত ছিল তার মানে ইউ এর মান, আদি বেগ বের করতে হবে। তাহলে বিষয়গুলো আমরা মোটামুটি ভাবে। এবার আমরা ভি দেখি। ভি হলো শেষ বেগ, ভি হচ্ছে শেষ বেগ। আমরা এর একক সম্পর্কে ইউ এর যে কথাগুলি বললাম সেগুলোই ব্যবহারের দিক থেকে আমরা শুধু শুনবো। যে যদি কোনো জায়গায় কোনো যানবাহন বা কোনো কিছুকে বলা হয় যে থামানো হলো বা পরিস্থিতি যদি মনে হয় যে বস্তুটা থেমে গেছে, একটি রাইফেলের গুলি এত সেন্টিমিটার পথ অতিক্রম করতে পারে। তার মানে অতিক্রম করতে পারে কথাটার মানেই হলো যে তার আর কোনো বেগ নাই, বেগ 0 হয়ে গেছে, তাই আর সে অতিক্রম করতে পারলো না। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে যতখানি পথ বলেছিল, ধরো 5 মিনিটের কথা বলেছে বা 10 মিনিট বা 10 সেকেন্ডের কথা বলা হয়েছে, যদি 10 সেকেন্ডের কথা বলা হয়ে থাকে তাহলে 10 সেকেন্ড পরে যতখানি জায়গা অতিক্রম করবে, হয়তো বলা হয়েছে 100 সেন্টিমিটার পথ অতিক্রম করবে, তাহলে এই 100 সেন্টিমিটার শেষে কি হবে, ভি সমান 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে ভি কখন 0 হয়। ভি 0 হবে যখন থামানো হলো বলবে তখন, অথবা কোনো একটা পথ অতিক্রম করতে পারে বলা হয়েছে, অতিক্রম করতে পারে। তাহলে পারে মানে তারপরে আর তার কোনো বেগ থাকবে না, তারপরে সেখানে ভি সমান 0। আর একটা ক্ষেত্র কি, ওপরে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয়,
ওপরে যদি কোনো বস্তু নিক্ষেপ করা হয় তাহলে পরে সেই বস্তুটি সর্বোচ্চ উপরে যখন উঠবে তখন তার বেগ 0 হয়ে যাবে। সর্বোচ্চ যতখানি উপরে উঠতে পারবে তার শেষে সর্বোচ্চ শেষে তার বেগ 0 হয়ে যাবে। অর্থাৎ কোন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হলো, সে মোট 100 মিটার অতিক্রম করতে পারে, তাহলে 100 মিটার যদি অতিক্রম করতে পারে তাহলে 100 মিটার শেষে তার বেগটা v সমান 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো যে থামানো হলো যখন বলবো তখন v সমান 0, যখন আমরা বলবো যে এতটুকু সে অতিক্রম করতে পারে তার মানে ওই পথটুকু পার হওয়ার পর বা ওই সময়টুকু পার হওয়ার পর তার বেগ 0 হয়ে যাবে। আবার উপর দিকে উৎক্ষিপ্ত কোনো বস্তু বা নিক্ষিপ্ত কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করতে পারবে সেই পথের শেষে সে 0 হয়ে যাবে। তাহলে v সমান 0 দেখলাম আমরা। আর এটা বের করতে হবে কখন, যখন শেষ বেগের কথা বলা হবে, যে এর বেগ শেষ বেগ কত হবে, এ ধরনের যখন কথা বলা হবে তখন সেই ক্ষেত্রে আমরা দেখব যে v এর মান বের করতে হবে। অনেক সময় বলা হয় এতটুকু উপর থেকে পড়ন্ত বস্তু ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত, তাহলে সেখানে শেষ বেগ আমরা বের করব। তাহলে পরে আমরা দেখতে পেলাম যে শেষ বেগ v এর মান কখন বের করতে হয়। চলো আমরা দেখি আরো কিছু আলোচনা করি। ত্বরণ এ কথাটার অর্থই হচ্ছে বেগ বৃদ্ধির হার। আমরা জানি যে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ কতটুকু বাড়বে বা কতটুকু কমবে। যদি কমে তাহলে সেটাকে মন্দন বলি বা ঋণাত্মক ত্বরণ বলি অনেক সময়। তাহলে পরে ত্বরণ হচ্ছে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথ কতটুকু বাড়বে বা কতটুকু কমবে, সেই জিনিসটাই বলছি আমরা ত্বরণ। আর সুষম ত্বরণ যদি হয় তাহলে পরে প্রতিটা সেকেন্ডে তার অতিক্রান্ত পথ বাড়তে থাকবে। প্রথম সেকেন্ডে যদি সে 10 মিটার যায় আর ত্বরণ যদি 2 হয় তাহলে পরের সেকেন্ডে যাবে 12 মিটার পথ অতিক্রম করবে, তারপরের সেকেন্ডে সে 14 মিটার পথ অতিক্রম করবে, তারপরের সেকেন্ডে সে 16 মিটার পথ অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের ত্বরণ। এই ত্বরণটা কার্যকর কতক্ষণ থাকে, কার্যকর শুরু হয় যখন শুরু হয়, অর্থাৎ আদি বেগ যখন বস্তু স্টার্ট করলো চলতে তখনই শুরু হলো। আর এই ত্বরণটা কার্যকর থাকবে যখন v শেষ বেগ 0 হয়ে গেল, তখন তার ত্বরণ বা মন্দনের কাজটা শেষ হয়ে গেল। তাহলে পরে আদি বেগ যখন শুরু হয় তখন থেকে নিয়ে শেষ বেগ যখন একদম 0 হয়ে গেল ততক্ষণ পর্যন্ত তার ত্বরণটা কার্যকর থাকে। এবং এর মধ্যে যদি কোথাও সমবেগ কথাটা ব্যবহার করা না হয়, যদি সমবেগ কথাটা ব্যবহার করা না হয় তাহলে ত্বরণ কার্যকর থাকবে। আর যেখান থেকে সমবেগ কথাটা বলে দেওয়া হবে, সমবেগ কথাটা যদি বলে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আর ত্বরণের মান কার্যকর হবে না। কোনো একটা বস্তু 5 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করার পরে 5 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করার পরে 5 সেকেন্ডে 20 মিটার অতিক্রম করলো, সেখানে ত্বরণের মান ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার পরবর্তীতে 20 মিটার অতিক্রম করার পর সে 10 সেকেন্ড সমবেগে চলে, 10 সেকেন্ড সমবেগে চলে। কথাটা যদি এমন বলা হয় যে প্রথম 20 মিটার বা 5 সেকেন্ড সে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল, তারপরে সে পরবর্তী 10 সেকেন্ড সে হয়তো বলা হলো 15 মিটার পার সেকেন্ড সমবেগে চলবে। তাহলে সমবেগে যখন চলা হবে তখন এখান থেকে এখানে কিন্তু আর ত্বরণের মান কার্যকর হবে না। ত্বরণের মান এখানে আর কার্যকর হবে না, কারণ ত্বরণের মান হচ্ছে কি প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত পথ বৃদ্ধি পাওয়া। আর সমবেগ কথাটার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে একই ধরনের পথ অতিক্রম করবে। প্রথম সেকেন্ডে সে 15 মিটার যাবে, দ্বিতীয় সেকেন্ডেও 15 মিটার যাবে, তৃতীয় সেকেন্ডেও সে 15 মিটার যাবে, চতুর্থ সেকেন্ডেও সে 15 মিটার যাবে। এভাবে সে 10 সেকেন্ডে প্রতিবার সে 15 মিটার করেই যাবে। তাহলে পরে এখানে তার বেগ বৃদ্ধি কথাটার অর্থ হচ্ছে যে প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত পথের পরিমাণ বাড়বে। আর সমবেগ কথাটার মানে হচ্ছে যে একই সমান পথ সে অতিক্রম করবে। তাহলে এখানে ত্বরণ কার্যকর হবে না। সমবেগের ক্ষেত্রে ত্বরণের কোনো মান ওখানে তৈরি হয় না, অর্থাৎ ত্বরণ সেখানে শূন্য হয়। তাহলে আমরা দেখলাম যে ত্বরণ কোথায় কাজ করবে,
ত্বরণ শুরু থেকে নিয়ে শেষ বেগ পর্যন্ত একদম শূন্য না হওয়া পর্যন্ত তার মান থাকবে এবং সেটা কার্যকর থাকবে যদি সমবেগ সেখানে না থাকে। যখনই সমবেগ উল্লেখ করা হবে, যেখান থেকে সমবেগ বলা হবে সেখান থেকে এর মান অর্থাৎ ত্বরণের মান। তাহলে এবার আমরা আসি টি এর আলোচনায়। সময় টি, সময় আমরা টি নিয়ে আলোচনা করব। এখানে আমাকে এস বা সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেকেন্ডের মাধ্যমে আমাদের মান প্রকাশ করতে হবে, এককটা সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করতে হবে আমাদেরকে। যদি কোনো কারণে মিনিট দেওয়া থাকে, ঘন্টা দেওয়া থাকে, দিন দেওয়া থাকে, যাই থাক না কেন আমাদেরকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসতে হলে 60 দ্বারা গুণ করবো আমরা। যদি দিন থেকে নিয়ে আসতে হয় তাহলে পরে আরো, যদি ঘন্টা দেওয়া থাকে তাহলে পরে 60-এর সাথে আমরা 60-কে গুণ করব। আর যদি দিন দেওয়া থাকে তাহলে এর সাথে আবারও 24 গুণ হবে। যদি মাস দেওয়া থাকে তাহলে তার সাথে আরো 30 গুণ হবে। এভাবে আমাদের বাড়তেই থাকবে। তবে আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় ঘন্টা এবং আমরা সেখানে সেকেন্ড বসাবো। মনে রাখবো আবারও যে আমরা সময়কে সেকেন্ডে না প্রকাশ করা পর্যন্ত, সেকেন্ডে প্রকাশ না করা পর্যন্ত আমরা অঙ্কে এর মান ব্যবহার করতে পারবো না। দেখলাম আমরা। এখন আমাদের একটি আলোচ্য বিষয় আছে ভি বার। এই ভি বার মানে গড় বেগ বলা হয়। গড় বেগ, গড় বেগ কথাটার অর্থ হলো যে মোট পথ ডিভাইড বাই মোট সময়, অর্থাৎ এস বাই টি। এস বাই টি কে ভি বার দ্বারা প্রকাশ করা হয়। সমবেগ আর গড় বেগের মধ্যে একটু পার্থক্য আছে। সমবেগ প্রতিটা সেকেন্ডে একই সমান পথ অতিক্রম করে, আর গড় বেগ কম বেশি হতে পারে, কিন্তু মোট পথকে সময় দ্বারা ভাগ করে আমরা গড় বেগ পাবো। অঙ্কে যখন সমবেগ দেওয়া থাকবে তখন যতটুকু পথের উপরে সমবেগ কথাটা বলা হবে সেখানে অন্য কোনো সূত্র কার্যকর হবে না। সমবেগের ক্ষেত্রে আমরা জানি যে সমবেগ যখন বলা হবে তখন আমাদের এখানে কোনো সূত্র কার্যকর হবে না, শুধুমাত্র একটাই কথা, এস সমান ভি টি। অর্থাৎ এটা হলো সমবেগ বা গড় বেগে যেটা মান, আর টি হলো সময়। এই সূত্র ছাড়া আমরা অন্য কোনো সূত্র এখানে কার্যকর করব না। এটা হচ্ছে সমবেগ। তারপরে ভর, বস্তুর ভর অনেক সময় দেওয়া থাকে, কিন্তু আমাদের এখানে বস্তুর ভর, গতি অধ্যায়ে বস্তুর ভরের তেমন কার্যকারিতা থাকে না। অঙ্কে দেওয়া থাকে, অনেক কিছু অঙ্কে দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের যদি সূত্রে প্রয়োজন না হয় বা কোনো মান বের করার সময় প্রয়োজন যদি না হয় তাহলে সেটা আমার ব্যবহার করার কোনো দরকার নেই। সেটা অঙ্কের সৌন্দর্য বৃদ্ধির জন্যই হোক আর যে কোনো কারণে সেখানে মান দেওয়া থাকতে পারে, হয়তো চালাকি করা থাকতে পারে যে ছাত্ররা এটা নিয়ে কি করে দেখবো আমরা, বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা যা হোক সূত্রে যদি প্রয়োজন না হয় আমরা সেটা ব্যবহার করব না। এবার অঙ্ক করার সময় আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখব সেটা পারতপক্ষে আমরা চিত্র অঙ্কন করার চেষ্টা করব। চিত্র অঙ্কন করার চেষ্টা করব। যেমন দেখব যে কোনো একটি বস্তু 10 সেকেন্ডে 100 মিটার পথ অতিক্রম করেছে। স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 100 মিটার পথ অতিক্রম করেছে। ত্বরণের মান কত বা ভি এর মান কত, এর মান কত বা ভি এর মান কত ইত্যাদি থাকতে পারে। আমরা চিত্র আঁকলাম, অথবা যদি বলে যে এখানে এটা গেল তারপরে সমবেগে চলছে, হয়তো দেখা গেল যে সমবেগে চলছে, বা বস্তুটা শেষ বেগ শূন্য হতে আর কতটুকু পথ অতিক্রম করবে। তাহলে বেগ ছিল এখানে একরকম, এখানে আর একরকম। এখানে সমবেগ বললে এর মান হবে, এর মান এখানে শূন্য, এ ব্যবহার করতে পারবো না। এখানে আমরা সমবেগ বলতে এর সমান ভিটি ব্যবহার করব। তাহলে এভাবে চিত্র অঙ্কন করে এখানে কি ঘটনা ঘটছে, এখানে কি ঘটনা ঘটছে দেখবো। আবার এখানে শেষ বেগ যত হবে, এখানকার সম্পূর্ণটার বেগ তত। যেহেতু সমবেগ বলা হয়েছে, এখানে 10 সেকেন্ড চলার পরে যে বেগটা তার হবে সে বেগেই সে 10 সেকেন্ড চলবে, কারণ এ বেগের কম বেশি আর হবে না। যেহেতু সমবেগ বলা হয়েছে সেহেতু এখানে বেগের কম বেশি
হবে না, এখানে সে একইভাবে পথ চলতে থাকবে। যদি 5 সেকেন্ড বলা হয় তাহলে সে 5 সেকেন্ড এই বেগেই চলবে। তাহলে এখানকার সমবেগের মোট পথ অতিক্রম করার জন্য বা মোট সময় বের করার জন্য আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা এই ক্ষেত্র থেকে আমাদেরকে এখানে ভি এর মান বের করতে হবে। এই ভি এর মানটাই হবে এখানে সমবেগ। তাহলে আমরা বুঝলাম যে এই চিত্র থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এখানে যে ভিটা পাবো সে ভিটাই হবে এখানে সমবেগ, অর্থাৎ এই ঘটনার শেষ বেগ আর এই সমবেগের সব জায়গার বেগ একই। তাহলে সমবেগের ক্ষেত্রে প্রথমে যেটা, মধ্যখানেও সেটা, শেষেও সেটা একই বেগ থাকবে, বেগের পরিবর্তন হবে না এবং সেখানে এর মান কার্যকর হবে না। তাহলে পরে আমরা দেখলাম যে সমবেগ জিনিসটা কি, কোথায় কার্যকর হয় এবং চিত্র আঁকলে আমরা কি সুবিধা পাই মোটামুটি বুঝতে পারলাম। অঙ্ক যখন করব তখন বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা আমরা করব, তবে বিষয়গুলোকে আমরা বারবার প্র্যাকটিস করবে। অঙ্কগুলি করার আগে যা যা বললাম এই ভিডিও থেকে বারবার প্র্যাকটিস করবে আর সেগুলো মনে রাখার চেষ্টা করবে। এখন দেখো যে বিষয়টা এখানে প্রয়োজন আমাদের, এই যে 5টা রাশি দেওয়া আছে আমাদের এখানে, মোট 5টা রাশি এস ইউ ভি এ টি। এই 5টা রাশি সম্বলিত মোট 4টা সূত্র আমরা জানি যে আমাদের এই অধ্যায়ে রয়েছে। সেটি হচ্ছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর রয়েছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তারপর রয়েছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার রয়েছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে আমরা যে 4টি সূত্র দেখলাম যে আমাদের 5টা যে রাশি রয়েছে 5টা রাশি দিয়ে 4টা মোট সূত্র তৈরি করা আছে। এই সূত্রতে আমরা দেখব যে প্রত্যেকটা ক্ষেত্রে 4টা করে রাশি রয়েছে, ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, 4টা। এখানে দেখো 4টা আছে, এখানেও 4টা আছে, এখানেও 4টা আছে। 1 নম্বরে এস নাই, 1 নম্বরে আমরা দেখেছি এস নাই, তারপরেরটাতে এ নাই, তারপরেরটাতে ভি নাই, তারপরেরটাতে টি নাই। তাহলে এই 4টা জিনিস এখানে নাই। ইউ প্রতিটা ক্ষেত্রে ইউ আছে। এই যে সূত্রগুলো দেখলাম আমরা, এই সূত্র ব্যবহার করার সময় আমরা খেয়াল রাখবো যে প্রথম কাজ অঙ্কটা বারবার পড়বো, অঙ্ক পড়ার সাথে সাথে আমরা মনের মধ্যে একটা চিত্র আঁকবো যে কি ঘটনাটা ঘটছে। বাস্তবতা যদি উপলব্ধি করতে না পারো তাহলে পদার্থবিজ্ঞানের অঙ্ক করা খুব মুশকিল হবে। বাস্তব ক্ষেত্রটা কি আমরা জানবো। তারপরে প্রথম প্রশ্ন কি চেয়েছে আমাদের কাছে, চেয়েছে এ। তাহলে এ যদি চাই তাহলে পরে সবসময় খেয়াল রাখবে যেটা চাইবে তার সাথে 3টা রাশির মান আমাদের দেওয়া থাকতে হবে। 3টা রাশির মান যদি জানা না থাকে তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে পরে আমরা প্রথমত দেখব যে 3টা মান দেওয়া আছে সে 3টা মান আমরা ব্যবহার করে এর মান বের করবো আমরা, এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা সূত্র ব্যবহার হবে আমাদের। কোন সূত্রটা ব্যবহার হবে, এখানে ধরো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে 3টার মান দেওয়া আছে আর এর মান বের করতে হবে। নাইকে এস নাই, তাহলে যদি এস না থাকে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এস এ ভি টি স্যাপ্ট। আমরা এটা বলি যে সালে আহমেদ ভ্যালুয়েবল থিওরি। তো যাই হোক এখানে আমরা দেখব এস নাই, তাহলে এস কয় নম্বরে আছে, এখানে 1 নম্বরে, তাহলে 1 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে যদি এস থাকতো তাহলে পরে ছিল না টি, তাহলে টি এখানে কয় নম্বর আছে, 4 নম্বরে, তাহলে 4 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব। যদি এখানে ভি না থাকতো, টি থাকতো, তাহলে পরে কে নাই, ভি নাই, তাহলে ভি যদি না থাকে তাহলে পরে এখানে কয় নম্বরে ভি আছে, 3 নম্বরে, তাহলে 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পেলাম যে যার মান বের করব সে মানটা বের করার জন্য আমাদের 3টি রাশি দরকার। যার মান আমরা বের করব সেটা বের করার জন্য 3টি রাশির মান জানা দরকার। এই রাশির মান জানতে গিয়ে আমরা সব কিছু মান বসাবো। মান বসার পরে যেটি দেওয়া থাকবে না, 5টার মধ্যে যে 4টা আছে একটা দেওয়া নাই, যে অনুপস্থিত আছে সে অনুপস্থিতটা আমরা এখানে দেখব যে কয় নম্বরে আছে। জয় নম্বর থাকবে 6 নম্বর সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, তাহলে ইনশাআল্লাহ অঙ্ক পেয়ে যাব আমরা। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যে যদি এখানে 2টার মান আমরা খুঁজে পাই আর একটা খুঁজে না পাই, তাহলে খুঁজে যদি না পাই তাহলে পরে অঙ্কটাতে অবশ্যই 2টা পরিস্থিতি ব্যাখ্যা করা আছে। এক পরিস্থিতিতে আমাদের এর মান দরকার কিন্তু
এস বা আরেকটা আমাদের ভি দরকার হলে আমরা এর মান বের করতে পারবো, সে ভি বা এস আরেকটা সিচুয়েশনে অবশ্যই ব্যাখ্যা করা আছে এবং সেখান থেকে ওই এস বা ভি এর মানটা বের করে এনে আমরা এখানে ব্যবহার করব। আবারও বলি শুনো, যে যদি এখানে দুইটা মান দেওয়া থাকে আরেকটা খুঁজে আমরা না পাই, তাহলে ওইটা খোঁজার জন্য ওই অঙ্কটাতে অবশ্যই আরেকটা কোনো পরিস্থিতি ব্যাখ্যা করা আছে যেখান থেকে এস বা ভি এর মান আমরা পাবো এবং সেখান থেকে এনে এখানে আমরা বসিয়ে এর মান বের করতে পারবো। সব সময় খেয়াল রাখতে হবে আমাদের কিসের মান চেয়েছে এবং সে মানটা বের করার জন্য আমাদের কি কি দেওয়া আছে। যা দেওয়া আছে সেটার আলোকে সূত্র ব্যবহার করবো আমরা। সূত্রতে যদি ব্যবহার করতে না পারি তাহলে অন্য একটা সিচুয়েশন আমরা চিন্তা করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও কিন্তু সূত্র প্রায় এগুলোই আমরা অঙ্ক করার সময় দেখব যে কি হচ্ছে। ওখানে একটা তথ্য অতিরিক্ত আছে যেটা এখানেও ব্যবহার করি আমরা, যে এ হলো সমতলের ক্ষেত্রে ব্যবহার করি। এই এর যদি মন্দন হয় বা বেগ আস্তে আস্তে কমে তাহলে এর মানটা কিন্তু মাইনাস হবে। আমরা ওখানে অঙ্ক ব্যবহার করার সময় মাইনাস বসাবো। এখানে আমরা পাবো যে ওপর নিচ যখন ব্যবহার করবো তখন এটা হবে জি, এটা হবে জি। জি যখন উপর দিকে যাবে তখন জি এর মান মাইনাস, ওরা যখন নিচ দিকে আসবে তখন মাইনাস প্লাস। যখন জি উপর দিকে যাবে তখন জি এর মান মাইনাস, নিচ দিকে আসবে তখন হবে প্লাস। এবার আমরা দেখলাম আরেকটা এখানে এস, এস হলো সমতলে দূরত্ব, আর উপর নিচে যখন দেখবো তখন সেটা হবে এইচ, তখন সেটা হবে এইচ। এস হবে জি আর এস হবে এইচ। তাহলে পরে আমরা মোটামুটি বিষয়গুলো দেখলাম যে কিভাবে আমরা মানে অঙ্কগুলি করব, তার একটা প্রাথমিক ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, ইনশাল্লাহ আমি সেগুলো তোমাদের সমাধান করে দেব। আবারও একটি কথা মনে করিয়ে দিই তোমাদেরকে, অত্যন্ত সাবধানতার সহিত, অত্যন্ত সতর্কতার সহিত এবং মনোযোগের সহিত অঙ্কগুলো উপলব্ধি করার চেষ্টা করবে এবং সেগুলো আমরা যেভাবে ব্যাখ্যা করলাম সেভাবে করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে অঙ্ক যখন করব তখন প্র্যাকটিক্যালি সেগুলো দেখাবো, মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।